আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের গেজেট প্রকাশের দাবিতে আজও সড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়ার আলটিমেটাম। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আগামী বুধবার থেকে কার্যকর। রোজার আগেই এলপি গ্যাসের সংকট কেটে যাবে বলছেন ব্যবসায়ীরা। নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা সহজ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, ইসি সচিব। ভোট প্রশ্নবিদ্ধ হবে বলছেন নজরুল ইসলাম খান। এবং আজকের মধ্যে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম ক্রিকেটারদের, না হলে সব ধরনের ক্রিকেট খেলা বর্জনের ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের গেজেট প্রকাশের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আজ আবারও সড়ক অবরোধের ডাক দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে এই অবরোধ শুরু হবে বলে জানায় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, একটি মহলের ষড়যন্ত্রের কারণে গেজেট প্রকাশের টালবাহানা করছে সরকার। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। এর আগে বুধবার সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্টে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি বুধবার থেকে এসব দেশের নাগরিকরা অভিবাসী ভিসা পাবেন না। সংবাদ মাধ্যম ফক্স নিউজ এই তথ্য জানিয়েছে। যেসব দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা গ্রহণের দিক দিয়ে এগিয়ে আছে তাদের আর ভিসা দেওয়া হবে না। ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনসুলার অফিসে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমানে ভিসা প্রক্রিয়ার যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্নিরীক্ষণ করবে। এ সময়ে এই ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে। ৭৫ দেশের তালিকায় রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন রয়েছে। রোজার আগেই এলপি গ্যাসের সংকট কেটে যাবে বলে জানিয়েছে এলপিজি আমদানিকারী ব্যবসায়ী সংগঠক লোয়াব। সংগঠনটির সভাপতি বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, মার্কিন নিষেধাজ্ঞা ও বাংলাদেশ ব্যাংকের নীতি গ্যাস সংকট সৃষ্টির প্রধান কারণ। আর নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা সহজ করে ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি সংগঠনটির সহ সভাপতি হুমায়ুন রশিদের। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। সম্প্রতি দেশে তরলীকৃত সিলিন্ডার গ্যাস বা এলপিজি নিয়ে চরম নৈরাজ্যর সৃষ্টি হয়েছে। সংকট দেখিয়ে গ্রাহক পর্যায়ে দাম নেওয়া হয়েছে কয়েক গুণ বেশি। দেশে প্রতিবছর এলপিজির চাহিদা প্রায় ১৪ লাখ টন, যা প্রতি বছর বাড়ছে। চাহিদার প্রায় ৯৮% গ্যাস আমদানি করা হয় মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে। এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লোয়াব সভাপতি বলছেন, বৈশ্বিক অস্থিতিশীলতার কারণেই সিলিন্ডার গ্যাসের সংকট, যা দ্রুত সমাধান হবে। গত নভেম্বর ডিসেম্বরে দেখা গেল মধ্যপ্রাচ্যে কিছু জাহাজে হামলা হয় এবং কিছু কিছু জাহাজ ইউএস স্যাংশনে পড়ে। ওই কারণে সাপ্লাই চেইনের উপরে একটা ডিসরাপশন ছিল। আমাদের ৪-৫ জন অপারেটর এখন গ্যাস ইম্পোর্ট করছে না। আমরা এনশিওর করতেছি যে রমজানে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর লোয়াবের সহসভাপতি বলছেন, দীর্ঘমেয়াদী দেশের জ্বালানি সংকট কাটাতে প্রয়োজন বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা। বর্তমানে দেশের লাইসেন্সকৃত ২৮টি প্রতিষ্ঠানের মধ্যে গ্যাস আমদানি করছে মাত্র 10টি প্রতিষ্ঠান, যেখানে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে গ্যাস আমদানি হয়েছে প্রায় ১.৫ লাখ টন কম, যা গ্যাস সংকটের বড় কারণ। প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি এনশিওর করার জন্য বাংলাদেশ ব্যাংক সবগুলা ব্যাংকে যদি একটা ইনস্ট্রাকশন দেয় যে এলসি গুলাকে যদি প্রায়োরিটাইজ করা যায়, গ্রিন ফাইন্যান্সিং যদি এন্ডোর্স করা যায়, তাহলে কিন্তু এলপিজি স্বল্পতা থাকবে না এবং সামনে কিন্তু আমাদের ন্যাচারাল গ্যাস সাপ্লাই কিন্তু শর্টেজ হওয়ার সম্ভাবনা আছে।
তখন এই এলপিজি দিয়ে এই যারা উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিল্পে রপ্তানিযোগ্য গার্মেন্টস আছে, যারা প্রসেস ইন্ডাস্ট্রিজ আছে, এইসব জায়গায় কিন্তু এই এলপিজি দিয়ে খুব সহজে আমাদের রপ্তানিটাকে ধরে রাখতে পারবো। গ্যাস সরবরাহ নিশ্চিতে এরই মধ্যে সহজ ঋণ প্রাপ্তি, সবুজ জ্বালানি বিবেচনায় ভ্যাট কমানো, আমদানি সিলিং বৃদ্ধি সহ 5 দফা উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। এদিকে এলপিজি আমদানিতে শিল্পের কাঁচামাল সুবিধায় ক্রেডিট সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক, যা ইতিবাচক বলছেন এ খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীকের বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের আগেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছে ইসি সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এছাড়া সম্প্রতি বাহরাইনে পোস্টাল ব্যালটে যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানান ইসি সচিব। তবে বিষয়টি খতিয়ে দেখতে বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ইসি সচিব আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে 100 জনের মধ্যে 73 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। রিপোর্ট করছেন সাজ্জাদ জাহান। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির পঞ্চম দিনে 281 থেকে 380 পর্যন্ত 100টি আপিলে শুনানি চলে। 73 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে, আর 17 জনের বাতিল ও 10 জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এদিন যারা প্রার্থিতা ফিরে পান তারা জানান, মনোনয়নপত্রের কিছু গরমিলের কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়েছিল। তবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি মব সংস্কৃতি প্রতিরোধ করার দাবি জানান তারা। এই 1%-এর বিধানটা অগণতান্ত্রিক এবং এই 1%-এর বিধান স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি করে। কোনো গণতান্ত্রিক দেশে এই 1%-এর বিধান থাকতে পারে না। এবার আপনারা দেখেছেন সবচেয়ে বেশি প্রার্থিতা বাতিল হয়েছে এই 1%-এর কালো আইনের কারণে। আমরা মনে করি যে আগামী সংসদ নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা খুবই দরকার। নাহলে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে, যে ট্রেনের যাত্রা করেছে, সেই ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের যে প্রার্থীর পক্ষে আমরা দেখেছিলাম তিনি যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ছিলেন। মনোনয়নপত্র জমাদানের পূর্বেই তিনি তার নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং সেটা আজকে আমরা এই কমিশনের সামনে যখন উপস্থাপন করেছি, কমিশন আমাদের বক্তব্য শুনেছেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশন সচিব। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীকের বিন্যাস নিয়ে নির্বাচন কমিশন আগের সিদ্ধান্তে রয়েছে বলে জানান তিনি। সেই সাথে বাহরাইনে পোস্টাল ব্যালট নিয়ে ছড়িয়ে পড়া ভিডিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কমিশন সচিব। ব্যালট ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আই এম নট রেডি অন দ্যাট। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। এদিন কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঢাকা 13 আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে শোকজ করে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। কয়েকটি দেশে জামায়াত কর্মীদের কাছে পোস্টাল ব্যালট পাওয়ার ঘটনা সুষ্ঠু তদন্ত করে কার্যকর ব্যবস্থা না নিলে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রশ্নবিদ্ধ হবে বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল অনৈতিকভাবে দরিদ্র ভোটারদের প্রলুব্ধ করে নিজেদের পক্ষে নিতে বিকাশ নাম্বার সংগ্রহ করছে। এদিকে মির্জা আব্বাস অভিযোগ করেন, বিরোধী প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উস্কানিমূলক বক্তব্য দিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সম্প্রতি প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট বাহরাইনে এক জামায়াত নেতার কাছে পাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এই অভিযোগ পাওয়া গেছে আরও কয়েকটি দেশে। গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের সামনে বিষয়গুলো তুলে ধরে তদন্তের দাবি জানান। বিএনপির ধানের শীষ প্রতীক ইচ্ছাকৃতভাবে পোস্টাল ব্যালটের মাঝামাঝি রাখা হয়েছে অভিযোগ করে পোস্টাল ব্যালট পরিবর্তনের দাবি জানান তিনি। কেউ যদি ভাঁজ পড়া অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পুরা দেখাই যাবে না। ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পাশে, নিচের অংশ দেখা যাবে আরেক পাশে। এটা ইচ্ছাকৃত। তিনটি বিশেষ রাজনৈতিক দলকে প্রথম লাইনে দেওয়ার উদ্দেশ্যটা কি?
দুই জায়গায় এটা ধরা পড়েছে, কিন্তু এছাড়াও অন্যান্য দেশে এই একই কৌশলে ব্যালট পেপার নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা হচ্ছে বা হতে পারে। যদি অন্যান্য দেশ থেকে এই ধরনের খবর আসতে থাকে, তাহলে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এই নির্বাচনের বিষয়টি প্রশ্নবোধক হয়ে যাবে। বিরোধী দলগুলোর প্রধান প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করছে। আমরা আশা করি নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তারা সাধারণ প্রার্থীদের প্রতি যেমন কঠোর, আইন পালন করার ব্যাপারে আগ্রহী, সকলের ব্যাপারেই তেমনি আইনানুগ আচরণ করবেন। অন্যদিকে রাজধানীর পল্টনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে গণসংযোগের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘন করে বিরোধী প্রার্থী তার বিরুদ্ধে অপপ্রচার চালালেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের আসনের কিছু কিছু প্রার্থী তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক, নিজেদেরকে তুলে ধরতে গিয়ে অন্য প্রার্থীর বদনাম করছে, যেটা নাকি নির্বাচন আচরণ বিধিমালার লঙ্ঘন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আজকের মধ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ক্রিকেটাররা। বেলা 1টায় বিপিএল এর ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন ধরেই টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে টানাপোড়েন চলছে। কয়েকদিন ধরেই টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে টানাপোড়েন চলছে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান। একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে, কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করব। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ঢাকা 13 আসনে ধানের শীষ প্রতীক পেলেও বিএনপির টানাপোড়েনে কিছুটা বেকায়দায় ববি হাজ্জাজ। অন্যদিকে জামায়াতের সমর্থন এবং দীর্ঘদিনের আবাসস্থল হওয়ায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হকের। এলাকার অপরাধ দমনকে বেশি গুরুত্ব দিয়ে ভোটার সমর্থন নেয়ার চেষ্টা করছেন দুই প্রার্থী। আরও জানাচ্ছেন সাজ্জাদ হোসেন। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা 13 সংসদীয় আসন। এখানকার ভোটার সংখ্যা 3,95,438। চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আলোচিত রাজধানীর মোহাম্মদপুর এলাকা। নিরাপত্তার অভাব এখানকার নাগরিকদের নিত্য ভাবনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাই এখানে নিরাপত্তার ইস্যুটি সামনে আসছে। যারা আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের এটাই চিন্তা থাকবে যাতে করে আমরা ভালোভাবে ডেলি রোজগার করতে পারি এবং আরামের সাথে শান্তিতে ঘুমাইতে পারি। মহল্লায় যাতে রাহাজানি, ডাকাতি বা ছিনতাইকারী এগুলো যাতে না হয়। রাস্তাঘাটে অনেকে মনে করেন ওই যে জাম টাম লাগাই দিলে এগুলো একটু যেন না থাকে, ফুটপাতে অনেকে দখল করে থাকে, এটার জন্য দখলমুক্ত যেন চাই। মোহাম্মদপুরের সমস্যাগুলো নিরসন করে এ অঞ্চলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে এমন একজন প্রতিনিধি চান এখানকার মানুষ। 13 আসনকে ভালোভাবে রাখতে পারে, ছিনতাই মুক্ত রাখতে পারে, মাদক মুক্ত রাখতে পারে। 13 আসনে এই মোহাম্মদপুর এলাকায় অনেক মাদক, ছিনতাই তো ভরা এদিকে। তো এইটা তো আমরা পরীক্ষিত এবং দেখলাম যে যা বলে তা করে না, মিনিমাম করে। ঢাকা 13 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ নিজের গড়া দল এনডিএম থেকে পদত্যাগ করে তিনি ধানের শীষের কাণ্ডারি হয়েছেন। এবং আমি কখনো চাঁদাবাজি কোনোভাবে প্রশ্রয় দেব না। সো আগামীতে ওই যে সরকারি ক্ষমতায়নে বা রাজনৈতিক ক্ষমতায়নে কোনো ধরনের চাঁদাবাজি অ্যাটলিস্ট আমি যদি থাকি সেটার অধীনে কখনো হবে না। এর বাইরে অন্য কেউ করলে বা অন্য কোনো ধরনের সন্ত্রাস হলে সেগুলোর জিরো টলারেন্স পলিসি নিতে আমরা চেষ্টা করব। অপরদিকে মোহাম্মদপুরবাসীর সাথে দীর্ঘদিনের সম্পর্কের প্রতি আস্থা রাখতে চান বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক। জামায়াতের নেতৃত্বাধীন জোটেরও প্রার্থী তিনি।
তার প্রথম দুর্বলতা হলো যে তার রাজনৈতিক আনস্টেবিলিটি, বারবার শুধু দল পরিবর্তন। এক সময় তিনি জাতীয় পার্টি করলেন, এখন আবার সিএনডিএম থেকে এমপি হওয়ার জন্য তিনি তার রাজনৈতিক দলকে পরিত্যাগ করে প্রধান দায়িত্ব থেকে সেখান থেকে পদত্যাগ করে আবার বিএনপির টিকিটে এখন তিনি নির্বাচন করছেন। এত বিশাল জনপদ থেকে একটা মানুষ নেতৃত্ব দেওয়ার মতো নাই, এটা মোহাম্মদপুরের মানুষ মানতে পারবে না। আগামীতে ঢাকা 13 আসনের উন্নয়নে সঠিক ভূমিকা রাখবেন এমন সংসদ সদস্য নির্বাচিত করতে চান এখানকার ভোটাররা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে টঙ্গীতে আছেন সহকর্মী মিজান শাহজাহান, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি গাজীপুরের কালীগঞ্জে। এটি গাজীপুর 5 সংসদীয় আসন। এখানে বিএনপির প্রার্থী একেএম ফজলুল হক মিলন আর জামাতের প্রার্থী হিসেবে আছেন খায়রুল হাসান। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই পীরের দলের প্রার্থী হিসাবে রয়েছেন গাজী আতাউর রহমান। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,33,000-এর কিছুটা বেশি। এই আসনে নানা ইকুয়েশন চলছে। মূল প্রতিদ্বন্দ্বিতা জামাত এবং বিএনপির সাথে হওয়ার কথা থাকলেও এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনটি ছাড়তে চাচ্ছেন না। এই কারণে গাজী আতাউর রহমান 11 দলীয় জোটের প্রার্থী হবেন নাকি খায়রুল হাসান প্রার্থী হবেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই আসনে যেরকম হিন্দু মুসলিম ভোটার রয়েছেন, এখানে কিন্তু এটি একটি খ্রিস্টান অধ্যুষিত উপজেলা। এই কারণে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছেন। তারা বলছেন যে আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তিনি যেন প্রতিশ্রুতি দেন এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে গাজীপুর এই কালীগঞ্জ সেটি যেন বজায় থাকে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে ছিল আমার কাছে সবশেষ। চোরাচালান বন্ধ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন ভারতীয় সীমান্ত লাগোয়া জামালপুর 1 আসনের প্রার্থীরা। মাদক, অবৈধভাবে গরু পাচার সহ নানা ধরনের চোরাচালানের সাথে জড়িয়ে পড়েছে বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর 1 আসনের যুবকরা। এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ও জামায়াত ইসলামী প্রার্থী নাজমুল হক সাইদি। খায়রুল ইসলামের রিপোর্ট। অপরূপ সৌন্দর্যে ঘেরা জামালপুর 1 আসনের বকশীগঞ্জ উপজেলা। এখানকার অধিকাংশ এলাকার চারপাশে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়, যার সৌন্দর্য মন কেড়ে নেয় সবার। তবে এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়তই সংগ্রাম করছেন বেঁচে থাকার জন্য। কর্মসংস্থানের অভাব, হাতির আক্রমণ ও অনুন্নত চিকিৎসা সেবার কারণে তাদের বেহাল দশা। ভালো প্রার্থী যেতেছি, যারা ইনসাফে কাজ করবে, দেশের জন্য ভালো কাজ করবে, তাদেরকে চাচ্ছি। আমরা পার্টি গুলা নেই, আমরা যেটা ভালো দেখবো দেবো। কৃষি পণ্যের ন্যায্য দাম না পাওয়া সহ নানা ধরনের সমস্যা রয়েছে দিয়ানগঞ্জ উপজেলায়ও। আসনের তো অনেক সমস্যা, রাস্তাঘাট ঠিক নাই, শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, কোনো কিছুরই ঠিক নাই। জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই আসন থেকে নির্বাচিত হলে প্রতিশ্রুতি নয়, উন্নয়নের মডেল হিসেবে তৈরি করবেন জামালপুর 1 আসনকে। আমার প্রতি যদি আস্থা থাকে, বিশ্বাস থাকে এবং আপনারা যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ দেখতে চান, যেহেতু ফেসিবাদের পরিবর্তন হয়েছে, এখন একটা গণতান্ত্রিক পরিবেশ এবং সুস্থ একটা পরিবেশ যদি এলাকায় দেখতে চান, তাহলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। আমি আপনাদের যাবতীয় যা যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির সমাধান করার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করব। এবার নির্বাচনে জয়ী হয়ে জামালপুর 1 আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার কথাও জানান জামায়াতের প্রার্থী নাজমুল হক সাইদি। নদী ভাঙ্গন রোধ করার জন্য প্রয়োজনীয় বাঁধ নির্মাণ এবং উন্নত নদী শাসনের ব্যবস্থা করতে হবে। ফসলের সময় বন্য হাতির বহর ভারত থেকে এসে ফসল আদি নষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এই জন্য এখানে এইটা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জামায়াতের পাশাপাশি এই আসনটিতে ভোটের মাঠে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, জামালপুর। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর দ্বীপটিতে সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েন শুরু করেছে ডেনমার্ক। আর্কটিক দ্বীপের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের নতুন করে উত্থাপিত বক্তব্যের প্রেক্ষাপটে এই
পদক্ষেপ নেওয়া হচ্ছে। ড্যানিশ গণমাধ্যম ডিআর এর প্রতিবেদনে বলা হয়েছে একটি অগ্রবর্তী সামরিক কমান্ডো ইউনিট এর মধ্যে গ্রিনল্যান্ডে পাঠানো হয়েছে, যারা সম্ভাব্য বৃহত্তর ডেনিশ ও মিত্র বাহিনীর আগমনকে সামনে রেখে লজিস্টিক সহায়তা ও অবকাঠামো প্রস্তুত করছে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে সরবরাহ লাইন এবং স্থাপনাগুলো যুদ্ধের জন্য প্রস্তুত ও উপযোগী করা। ট্রাম্পের হুমকি মোকাবেলা করতে এবং দ্বীপটিতে ডেনমার্কের সামরিক উপস্থিতি জোরদারে ডেনিশ সেনাবাহিনী ইউনিট থেকে আরও সৈনিক পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাংলাদেশের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের লিটল বাংলাদেশ এলাকায় এক অডিটোরিয়ামে ওই শোকসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ক্যালিফোর্নিয়া শাখা। মোহাম্মদ আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে এবং ইফতেখার হুসাইন ফাহিমের সঞ্চালনায় শোকসভার প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ গণসংযোগ বিষয়ক সম্পাদক ইমাম হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ওমর ফারুক টিটু। মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাহমুদ হুসাইন। অনুষ্ঠানে বিএনপি নেতা ইমাজ উদ্দিন দুলাল, মিজানুর রহমান জামশেদ, মোশাররফ হুসাইন ইমন এবং সুমেন আহমেদ সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। বল দখল এবং আক্রমণ সবকিছুতে আধিপত্য দেখালেও সাদিও মানের দল সেনেগাল, তাতে 7 বারের চ্যাম্পিয়ন মিশরকে 1-0 গোলে হারিয়ে আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে উঠল সেনেগাল। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার 78 মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন সাদিও মানে। বক্সের প্রায় 20 গজ দূরে থেকে নিচু শটে সেনেগালসদের এগিয়ে দেন লিভারপুলের সাবেক ফরওয়ার্ড মানে। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়াকে ট্রাইব্রেকারে 4-2 ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো। রোববার আফ্রিকা কাপ অফ নেশনসের শিরোপা জয়ের মুখোমুখি হবে তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের গেজেট প্রকাশের দাবিতে আজও সড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়ার আলটিমেটাম। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আগামী বুধবার থেকে কার্যকর। রোজার আগেই এলপি গ্যাসের সংকট কেটে যাবে বলছেন ব্যবসায়ীরা। নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা সহজ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, ইসি সচিব। ভোট প্রশ্নবিদ্ধ হবে বলছেন নজরুল ইসলাম খান। এবং আজকের মধ্যে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম ক্রিকেটারদের, না হলে সব ধরনের ক্রিকেট খেলা বর্জনের ঘোষণা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।